আসলে নিজেকে ভাবো কি বিশ্বসুন্দরী ওর পাশে দাঁড়িয়ে দেখেছো কখনো? কতটা কুৎসিত তুমি দেখতে। আদৌ মানায় ওর সঙ্গে তোমাকে? বংশ মর্যাদা আছে কিছু তোমার? বাপ তো সামান্য একজন সবজি বিক্রেতা। তোমার 6 মাসের সংসারে খরচ আমার ছেলের 1 মাসের হাত খরচ সমান। জানো ওর প্রতি মাসের হাত খরচ কত? 2-2.5 লাখের উপর আছে। এসব তো ওর কাছে কিছুই না। ওর বাম হাতের ঘড়িটা দেখছো, সেটা 1.5 লাখ টাকা দাম। আরও জানতে চাও ওই যে ব্র্যান্ডের কাপড় পরে, তার জীবনে দেখেছো কখনো? আবার তার সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখো, বড়ই আশ্চর্যতম। ওই বিছানায় পর্যন্ত আছো, ওখানে সীমাবদ্ধ থাকো। বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখো না। এইটা আমার লাস্ট ওয়ার্নিং। আর হ্যাঁ, তুমি যদি মনে করে থাকো নাফা তোমাকে বিয়ে করবে, তাহলে করতেই পারে। তবে একটা কথা মনে রেখো, নাফা কিন্তু ওর মাকেও ভীষণ ভালোবাসে। তার কথার নিশ্চয়ই অবাধ্য হবে না। তার থেকে তোমাকে কেন, তোমার মতন হাজারো নারীকে কুরবানি দিতে দ্বিধাবোধ করবে না ও। আর ওর মা তোমাকে কোনোদিনও মেনে নেবে না, কেননা সে তোমাদের পুরো বংশটাকে ঘৃণা করে, নিচু চোখে দেখে। এখন যেতে পারো। পাখির এতক্ষণে কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল, নাক মুখটা রক্তিম রক্তিম। রমেশ এসেছিল নাফের গাছগুলিকে পানি দিতে। 2 দিন হলো মালি ছুটি নিয়েছে, তাই ওকে এই কাজগুলি করতে হচ্ছে। তখনই পাখির কান্না শব্দ পেল। কাঁদতে কাঁদতে ওর সামনে দিয়ে বেরিয়ে যেতে দেখলো। মেজবান তালুকদারের সঙ্গে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখনই ভাইকে জানাতে হবে। পাখি আজ আর কোচিংয়ে গেল না, বাড়িও ফিরল না। শিবগঞ্জের নদীর পাড়ে গিয়ে মনের কষ্টে অশ্রু বিসর্জন দিতে লাগলো। হাঁটুতে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে দিল। 2-1 পথচারী তাকিয়ে আবার ব্যস্ত হলেন তাদের গন্তব্যস্থানে। কে রাখে কার খবর? এমনি তারা অতিথি পাখিদের মতন হেঁটে চলে যায়। পাখি বাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিল। দূর নদীর পাড়টির দিকে দীর্ঘ মুহূর্ত ভাবনার অতল গভীরে জড়িয়ে তাকিয়ে রইল। ফের উষ্ণ উষ্ণ নোনা জলে আঁখি ভরে এলো। গাল গড়িয়ে তা পড়ে গেল। এমন করে কেউ কখনো তাকে অপমান করেনি, কটু কথাও শোনায়নি, যেন সে কালো হয়ে বিরাট বড় অন্যায় করে ফেলেছে। ওনার ছেলেকে তো ভালোবাসতে সে মরিয়া হয়ে ওঠেনি, ওনার ছেলে ওকে ভালোবাসতে বাধ্য করেছে। তাহলে এখন কথা শোনাচ্ছে কেন? তাছাড়া ওরা গরিব, ইচ্ছে করে তো হয়নি, সৃষ্টিকর্তা বানিয়েছে, এতে ওদের দোষ কি? পুরো সন্ধ্যা পর্যন্ত নদীর পাড় রইল। ওইদিকে নদীর বাতাসে ওর শরীর কেঁপে কেঁপে উঠছে। গায়ে শীতের বস্ত্রও নেই, পুরো শরীর বরফ হওয়ার উপক্রম। আকাশে মেঘে মেঘে চলে গর্জন। শীতকালও মেঘে মেঘে ডাকে ভারী অদ্ভুত। বৃষ্টি নামার গল্প যেন বিরাট বড় আশ্চর্যতম কথা। কেউ একজন বৃদ্ধা বাড়িতে খবর দিল পাখিকে তারা শিবগঞ্জের নদীর পাড়ে বসে কাঁদতে দেখেছে। সেটা শুনে কাজল রেখা পুরাই খেপে গেলেন। ওর এই সময়ে কোচিংয়ে থাকার কথা, সেখানে না থেকে ও কার চোখে নদীর পাড়ে বসে বসে পানি ঝরাচ্ছে। ভাবলেন আজ গোটা কয়েক পিটুনি গায়ে ঢালবেন। বাঁশের কঞ্চি তৈরি করে হাতের কাছে রাখলেন। রওনা হলেন এখনই গিয়ে নিয়ে আসবেন। তার আগেই পাখিকে অর্ধভেজা হয়ে বাড়ির আঙিনায় দেখলেন। মেয়ের অমন ফ্যাকাশে মুখটা তাকে বড়ই পীড়া দিল। রাখতে আর পারলেন না, তবে ছেড়েও দিলেন না। এই যুগে কঠোর না হলে সন্তানদের মানুষ করা যায় না। সদর দরজায় এসে ওর আম্মার সামনে গিয়ে নতমুখী হয়ে দাঁড়িয়ে রইল। কাজল রেখা কর্কশ সুরে শুধালেন, শিবগঞ্জ গেছিলি কি করতে? এমনি ভালো লাগছিল না তাই। কাঁদছিলি শুনলাম। পাখি কথা বলল না, চুপচাপ ওনার সামনে গিয়ে পাশ কাটিয়ে হেঁটে চলে গেল। উনি ভারী অবাক হলেন, গায়ে ভেজা কাপড় দেখে কিছুই আর বললে না। রমেশ গিয়ে নফ শয়নগৃহে পেল। জাগ্রত অবস্থায় ছিল লোকটা। ওকে দেখে শুধালেন, কিছু বলবি? ভাই, কাম তো একখান ঘইটা গেছে। আপনার বাবা মানে আঙ্কেল ভাবিরে ডাইকে নিয়া কিছু অনৈতিক কথা শুনিয়েছে। ওনাকে দেখেছি আপনাদের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের হতে। চোখ নাক মুখে ভীষণ ফোলা ছিল। নাফের বুকটা অকস্মাৎ ঢক করে উঠল। সে জলদি কমফোর্ট ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। রমেশ ওনাকে থামাতে চাইল, তার আগেই রমেশকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেলেন। পুরো রুম জুড়ে থমথমে নিস্তব্ধতা। ভেতরে কি হচ্ছে বোঝার উপায় নেই। না ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো করে ফেললো। কি বলছেন ওকে? কেন, তোমার পেয়ারে জান বলেনি কিছু? ও তো আস্ত একটা বলদ, আপনি মারলেও কিছু বলবে না। যা বলার রমেশ বলছে। সত্যি করে বলেন তো কি বলছেন ওকে? যা বলার বলেছি, তোমাকে বলতে বাধ্য নয়। আপনি বাধ্য, কারণ যে মেয়েটাকে বলেছেন সে আমার প্রাণ। ভুল মানুষকে ভালোবেসেছো নাওফা। ও টাকা লোভী। তোমার ভালোবাসা মূল্যায়ন
করতে পারবে না, বেশি না, মাত্র 2টা মাস নিজেকে টাকাবিহীন রাখো, ওর পিছনে কোনো টাকা খরচ করো না, দেখবে কেটে পড়েছে। সবাইকে আপনার মতন টাকা লোভী ভাবছেন? মানলাম আমি টাকা লোভী, কিন্তু এত টাকা কাদের জন্য উপার্জন করি? সব তো তোমাদের জন্যই। আপনার বুঝি জানা উচিত আমি আপনার টাকায় চলি না, নিজের টাকায় নিজে চলি। সেই টাকা আসে কোথা থেকে? নিজের পূর্বপুরুষদের থেকেই তো। ওরা তোমাকে ধন সম্পদ দিয়েছে বলেই আজ তুমি কারি কারি টাকা উড়াতে পারছো। শুধু 2-3টা মাস নিজেকে একজন সাধারণ খেটে খাওয়া মানুষের মতন চলাফেরা করে দেখো, দুনিয়া কেমন, কতটা কঠিন চিনতে পারবা। তখন তোমার মাথা থেকে প্রেমের ভূতও নামবে, আর ওই মেয়েটাও তোমাকে ছুঁড়ে লাথি মেরে যাবে। মুখে সাহস থাকলে চ্যালেঞ্জ নিও, পারলে একজন সাধারণ সবজি বিক্রেতা হয়ে দেখাও। ওকে ডান, আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। 2 মাস নয়, তবে 1 মাসই আমার জন্য যথেষ্ট। আর হ্যাঁ, এটাও প্রমাণ করে দিব পাখি আমাকে সত্যিকারের ভালোবাসে, টাকার জন্য নয়। হ্যাঁ, তবে রেস্টুরেন্ট হোটেল এর কোনো টাকা তুমি 1 মাসের ভেতরে ব্যবহার করতে পারবে না। নিজের যা উপার্জন করবে তা দিয়ে চলবা, আশা রাখি বিজয় হবে। বেশি স্বপ্ন দেখা বোকা নির্বোধের লক্ষণ। না ফনহনিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল, তবে চিন্তার অন্ত কমল না। সেটার যা ট্যালেন্ট পারবে তো বটেই, তবে মেয়েটা থাকলে তো। পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়, সেটা কেন বোঝে না? ওই মেয়েটা ওর যোগ্য নয়, সে আরও ভালো কিছু ডিজার্ভ করে। নাফ মৃদ্ধামারি যাচ্ছিল, পথমধ্যে মানিক মৃদ্ধার সঙ্গে দেখা হলো। নাফ সালাম দিল, জিজ্ঞেস করলো, কেমন আছেন চাচা? আল্লাহ পাক রাখছেন ভালো বাবা। তা তুমি এমন সন্ধ্যাবেলায় যাইতেছো কই? আপনাদের বাড়ি যাচ্ছিলাম, পথে আপনার সঙ্গে দেখা হয়ে ভালো হলো। একটা চুক্তি করতে এসেছি আপনার সঙ্গে। মানিক মৃধা কিঞ্চিত ভয় পেলেন। শতক এলাকার ভেতরে প্রভাবশালী ক্ষমতাবান মন্ত্রীর ছেলে বলে কথা, কোন চুক্তি আবার করে বসে? ওনার ভীত মুখটা একবার পরখ করে শুধালেন উনি। ভয় পাবেন না চাচা, আপনার সাধ্যের বাইরে কিছু চাইবো না, তবে একটা ডিল করতে চাই। আপনার সবজি ক্ষেত আর মাছের ঘের মাত্র 1 মাসের জন্য আমার কাছে বিক্রি করবেন। এই 1 মাস আমি সবজি ক্ষেত আর মাছের ঘেরে কাজ করব। মানিক বৃদ্ধা ভীষণ অবাক হলেন, চোখে মুখে গভীর আশ্চর্যজনকতা নিয়ে প্রশ্ন করলেন, এসব তুমি কি বলছো বাবা? মাথা টাথা ঠিক আছে তোমার? এসব কাজ তুমি পারবা না। এসব কাজ তোমার মতন সোনার টুকরো ছেলের জন্য নয়। কেন পারবো না চাচা? আপনি পারলে আমিও পারবো। কথাটা বুঝতে চেষ্টা করো বাবা। তোমার জন্ম সোনার চামচ মুখে দিয়ে হয়েছে। যে কোনোদিন মাটি ছুঁই নাই পর্যন্ত সে কি করে মাঠে ক্ষেত খামারে কাজ করবে? আমাকে পারতেই হবে। আমি যদি আজ হেরে যাই আমার আত্মসম্মান বোধও হেরে যাবে, লুটিয়ে যাবে। তা হতে পারে না। আপনাকে মানতে হবে। আমি দরকার পড়লে ডাবল টাকা দিব, তবু 1 মাসের জন্য ওসব আমার চাই। আব্বুর সঙ্গে একটা চ্যালেঞ্জ হয়েছে, সেই চ্যালেঞ্জে সফল হই। আপনি চান না চাচা, বলুন? দেখ বাবা, আমি মূর্খ মানুষ, চ্যালেঞ্জ বুঝি না। তবে তোমার অনুরোধ ফেলতে পারলাম না। তোমার কাছে এত এত ঋণী যে নিজের দেহের চামড়া কেটে দিলেও শোধ হবে না। তুমি নির্দ্বিধায় আমার ক্ষেত মাছের ঘেরে চাষ করতে পারো, তবুও কোনো টাকা নিতে পারবা না, এই আবদার করবা না। ঠিক আছে, তবে এসব বিক্রি করে যা টাকা পাবো অর্ধেক আপনার, বাকি অর্ধেক আমার। আর একটা কথা, এই 1টা মাস আমি আপনার ঘরে খাবো, বিনিময়ে টাকা দিব। টাকার প্রসঙ্গ তুলে আমাকে ছোট করো না। থাকো খাও, সমস্যা নেই বাজান, তবে রাতটা বাইরে কাটাও। কাছারি ঘর খালি করে দেব। বুঝো তো, ঘরে দুটো জোয়ান মাইসে মন্দ কথা শোনাইব। চিন্তা করবেন না চাচা, আপনার সবজি ক্ষেতের কাচারি ঘরেই থাকতে পারবো, তাছাড়া ট্রি হোমও আছে। উনি বাধা দিলেন না। পরদিন দুপুর দুপুর স্কুল থেকে বাড়ি ফিরেছে পাখি। ওর আব্বার মুখে সব শুনে সে পুরাই স্তব্ধ হয়ে গেল। পেছনে দরজা খুলে দ্রুত সরু চিকন রাস্তা ধরে সবজি ক্ষেতের দিকে এগিয়ে ছুটল। লোকটাকে কাছারি ঘরে পাওয়া গেল, নগ্ন পায়ে চৌকির সঙ্গে হেলান দিয়ে মুড়ি চিবোচ্ছেন। পাখিকে ওনার সামনে থেকে ফট করে মুড়ি কেড়ে নিল। উনি ভারী অবাক হলেন। ওনার অবাকতা বাড়িয়ে দিয়ে ওনার হাত টেনে ধরল। উঠুন, পাখি কি করছিস? উঠুন বলছি। চৌকির অপর প্রান্ত থেকে শার্ট এনে ওনাকে পরিয়ে দিয়ে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নাপ চলতি পথে অকস্মাৎ দাঁড়িয়ে পড়ল। পাগল হয়েছিস? অদ্ভুত আচরণ কেন করছিস? কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? পাখি ওনার শার্টের কলার চেপে ধরে চোখে চোখ রেখে বলল,
আপনি এক্ষুনি বাড়ি চলে যাবেন। মাথায় ভূত চেপেছে না? বাড়ি গিয়ে বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে। উনি ওর হাত শার্টের কলার থেকে সরিয়ে দিলেন। খুব ঠান্ডা মেজাজে বলেন। বাড়ি যা। পাখি ঘোর বিরোধিতা করে উঠল। আপনাকে না পাঠিয়ে যাচ্ছি না। আমি ফিরবো না পাখি, সফল হয়ে বাড়ি ফিরবো। পাখি ভীষণ রকম রেগে গেল, গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠল। কোনটাকে আপনি সফল বলছেন? নওয়াব ভাই, স্বেচ্ছায় মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দেয়াকে? আপনি জানেন এই কাজ কতটা পরিশ্রমের, কতটা কষ্টের। আপনাকে কড়া রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, লাঙল কিংবা হাত কোদাল দিয়ে চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, গোবর ধরে ধরে গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে, সার দিতে হবে, ঘের থেকে পানি উঠিয়ে রোজ রোজ গাছগুলিকে দিতে হবে, কাদামাটি ছানতে হবে। এসব পারবেন? পারবেন না। অসুস্থ হয়ে পড়ে থাকবেন বিছানায়। কে বলছে এসব পারবো না? মানুষ পারে না বলতে কিছু নেই। সৃষ্টিকর্তা যা মানুষের হাতে দিয়েছেন সবই পারে। আমিও পারবো ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে চেষ্টা করুন। বাড়ি যা। কোনো কথাই আর আমলে নিলেন না। সোজা ওর মুখের ওপর দরজা আটকে দিলেন তিনি। পাখি দরজায় থাপ্পড় মেরে মেরে চেঁচিয়ে উঠল। আমি যাব না, আজ সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবো। উনি ভেতর থেকে সাড়া দিলেন না। আকাশ কালো করে বৃষ্টি নামলো। পাখির জেদে অটল। কি ভেবেছে কি উনি? জেদ শুধু ওনার একারই আছে, আমার নেই? গলা উঁচে ওনাকে শুনিয়ে শুনিয়ে বলল। শুনছেন আপনি? আমি যাচ্ছি না। দরকার পড়লে এখানে মরে পড়ে থাকবো, তবুও যাব না যতক্ষণ না আপনি যাবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। চোখের পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে একত্রে ঝরছে। লোকটা কেন বোঝে না? এসব কাজ তার জন্য নয়। অমর রাজপুত্রের মতন লোকের এসব কাজ করা মানায়? ঠোঁট ফুলিয়ে অধর ভেঙেও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। কিছুক্ষণ পর খট করে দরজা খুলে গেল। উনি ছাতা নিয়ে এগিয়ে এলেন। তখন গধূলি লগ্ন, চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। তার ওপর মেঘেও খানিকটা যোগ দিল। ছাতাটা ঠিক ওর মাথার ওপর ধরে উনি সুধান। পাগলামি করছিস কেন? আপনি যে পাগলা, তাই পাগলার বউ পাগলামি করছে। তুই কি চাস না পাখি আমি আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকি? হ্যাঁ, তবে আপনি ধুকে ধুকে মরবেন তা আমি চাই না। আপনার কষ্ট আমার সহ্য হবে না, আমি সইতে পারবো না। তুই আছিস তো, তাহলে আর কষ্ট কিসের? বিশ্বাস আছে তো আমার উপর? পাখি মাথা নাড়িয়ে বোঝায়। তাহলে আর কোনো প্রশ্ন নয়। কেন করছি, কি জন্য করছি এসব প্রশ্ন করবি না। শুধু এতটুকু মনে রাখ, তোর সুদর্শন পুরুষ যা করছে তোর আমার ভালোর জন্যই করছে। পাখি মাথা নাড়ালো। পরবর্তীতে বলল। কিন্তু এসব কাজ তো অনেক কষ্টের। আপনি তো কখনো কষ্টের কাজ করেননি। সমস্যা কি? আগে করিনি তো এখন করব। আর আমার সাপোর্টার হিসেবে তুই তো আছিস, থাকবি না আমার সঙ্গ দিতে সর্বদা? থাকবো। ওনার বুকটা প্রশান্তিময় আনন্দ উল্লাসে ভরে গেল। তিনি লম্বা দম টানেন ও থুতনিটা উঁচু করে তোলেন। ললাটে চুমু খেয়ে বলেন। এবার একটু হাস, মুখটাকে কালি বানিয়ে রেখেছিস। পাখি হাসতে চেষ্টা করলো। উনি ছাতা ফেলে দিয়ে শার্ট খুলে দুজনের মাথার উপরে দিয়ে মুখটা শার্টের আড়ালে ঢেকে ফেললেন। এরপরে ওর ওষ্ঠাগতে নিজের ওষ্ঠাগত দিয়ে ছুঁয়ে দিলেন। পাখি ওনার সঙ্গ দিল। দুটি প্রাণ এক হয়ে গেল কোনো এক স্বর্গীয় সুখে। পরক্ষণে উনি ওর অধর ছেড়ে ওকে বলিষ্ঠ দেহের মধ্যে বন্দি করে নেন। পাখির মাথাটা ঠিক ওনার বুকের বাম পাশে, যেখানে হৃৎপিণ্ডের গতিবেগ স্পষ্ট শুনতে পাচ্ছে। মুক্তি ওই দৃশ্যটুকু দেখে স্তব্ধ হয়ে গেল। সে এসেছিল পাখিকে ডাকতে, এসে ওদের দুজনকে একসাথে অমর নিকটবর্তী হওয়া দেখে সামনে আগালো না। কিছু কিছু কথা শুনলেও সব শোনেনি। তবে দুজনের প্রতি এত বিশ্বাস ভালোবাসা ওদের মধ্যেও নেই। সেখানে ওরা কিভাবে নিজেদেরকে খোলা বইয়ের মতন একজন অপরজনের নিকট উপস্থাপন করছে। সত্যি দুজনের ভালোবাসা প্রশংসা না করে পারল না। এখন দুজনের পরিবার মানলেই হলো। ও আর ওদের বিরক্ত করলো না। যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। লোকটা পাখিকে ছেড়ে হাঁপায়। ফোঁস করে খোলা আকাশের দিকে লক্ষ্যভেদ করে দম নেয়। এবার বাড়ি যা। পাখি ওনার ধূসর রঙের নেত্রমণি জোড়ায় দৃষ্টি রাখল। ওনার অতি নিকটে এগিয়ে গিয়ে নেত্রমণি দুটির দিকে গভীর ঘোর লাগা চাউনি ফেলে বলল। আমাকে একটু গভীরভাবে ছুঁয়ে দিবেন নওয়াব ভাই? কেমন কাতরতা মাদকতায় মেশানো ভরা ছিল ওই রিনরিনের কণ্ঠের সুর, যা ওনাকে চুম্বকের ন্যায় টানল। নাভ উপেক্ষা করতে পারল না, কিংবা এড়িয়ে গেল না। ওকে কোলে তুলে কাছারি ঘরের ভেতরে নিয়ে গেলেন। দরজার খিল আটকে দিয়ে বিছানায় শুয়ে দেয়। নগ্ন পা হতে ছোট ছোট চুম্বনে পুরো দেহ জুড়ে অদ্ভুত শিহরণ জাগ্রত করে তুললেন। কিশোরীর বুকে উত্তাল সমুদ্রের ন্যায় উন্মাদনা, উত্তেজনা বাড়িয়ে দিলেন। এক এক করে দেহের বস্তুগুলি খুলে ডুব দিলেন ওর মাঝে।
দুটো দেহ দুটি মন এক হয়ে গেল ভালোবাসা নামক গভীর গভীর স্পর্শে। দিনের আলো ফুটতে শুরু করে দিয়েছে। মোরগদের কুকুরুক্কু ডাক প্রতিদিনের ন্যায় উৎকর্ণে হু হু করে বাজে। পূর্বকাশে তৎক্ষণাৎ তপনের আগমনী লাল বার্তা আভা। পাখি ডাকছে, ফুল ফুটছে, ঝরছে, ফল পড়ছে। শীত শীত হিমেল হাওয়ায় সমীরণ জেকে জেকে বসেছে। টিনের চালার ঘরে বরাবর শীতের তাপটা একটু বেশি পরিমাণ কাবু করে ছাড়ে। তবুও নিম্ন মধ্যবিত্তদের এই আশ্রয়স্থলটুকুই শেষ আশ্রয়স্থল। এখানেই তাদের জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত কাটাতে হয়। তাদের তো ধনীদের ন্যায় কড়ি কড়ি পয়সা নেই যে বড় বড় বিল্ডিং তৈরি করে 5 স্টারের মতন রুম বানাবে, রুমে হিটার ছেড়ে গরম করে রাখবে। যতটুকু আছে যথেষ্ট। নির্যাতিত হতেই এলোমেলো আলুথালু তৈলাক্ত মুখটি নিয়ে অক্ষি যুগল ঢলে উঠে বসলো মেয়েটা। আতঙ্কিত শুষ্ক মুখটায় একসার ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা। বিছানা হাতড়ে হাতড়ে আবছা অন্ধকারে বুঝতে চেষ্টা করলো ঠিক কোথায় তার বর্তমান অবস্থান। মস্তিষ্কে স্বল্প পরিমাণ জোর খাটিয়েও আন্দাজ করতে পারল না। দৃঢ় মনোবল ও বিশ্বাস নিয়ে চট করে দ্রুত বিছানা ছাড়ল। ফোনের ফ্ল্যাশ অন করলো। পার্শ্ববর্তী নজর বুলিয়ে ঘরটা পরিচিত মনে হলো। ভীষণ অবাক লাগলো। সে তার ব্যবহৃত রুমটিতেই আছে, কিন্তু ওর পঞ্চেন্দ্রিয়কে বেশ ভালো করে গেঁথে আছে সে গতকাল রাতেও ওনার সঙ্গে একই ঘরে ছিল। তাহলে এই রুমে আসলো কি করে? এই এক চরম আশ্চর্যতব্য গল্প। ওর গায়ে কেবল একটি সুতি 3 পিস, আজ নতুন প্রায়শ। কে পরিয়েছে, কখন পরিয়েছে ঠিক মনে নেই। কেমন মদখোরের মতন মাতাল হয়ে ঘুমিয়েছে, কিছুই টের অবধি পায়নি। হ্যাঁ, ধরলাম লোকটা কাল বেপরোয়া স্বভাবে একটু বেশি অত্যাচার চালিয়েছে, তাই বলে এমন তো হওয়ার কথা নয়। হবে হয়তো উনি রেখে গিয়েছেন। দরজাটা তো চাপানো ছিল, তাই রুমে ঢুকতে অসুবিধা ছিল না। 5-7 ভাবান্তরের মধ্যে ড্রেসিং টেবিলের সামনে দিয়ে দাঁড়ালো। চুলগুলি সরিয়ে দেখলো গলায় ঘাড়ে লালচে দাগ। বিড়বিড় করে কয়েকটি মন্দ কথা শোনাতে বড্ড করে শখ জাগলো। বাজে লোক, উন্মাদ মাতাল একটা, দাগ বসিয়ে ছাড়ছে। দাগটিতে আলতো করে হাত বুলালো। কিঞ্চিত ব্যথায় সে চোখ খিচিয়ে নিল। আর 1 সপ্তাহের মধ্যে শুধু আসুক কাছে, একদম সোজা নাক ফাটিয়ে দেবে উন্মাদটার। গা ভালো করে ঢেকে সে রুম থেকে বেরিয়ে গেল। উঠানের মাঝে গিয়ে লতিফের দেখা মিলল। ওকে দেখে ছেলেটা ফোকরা দাঁত বের করে একগাল হাসলো। ওর থেকে শুনলো সকাল সকাল নাকি নওয়াব ভাই সবজি আর মাছ বিক্রি করতে হাটে গিয়েছেন, সঙ্গে লতিফকেও নিয়েছিলেন। উনি বেচারাকে কিছুক্ষণ রেখে বাড়ি পাঠিয়ে দিলেন। ওকে নাকি আর লাগবে না। পাখি মুখ গোল করে হতাশা স্তব্ধ শ্বাস ফেলল। লতিফ এখন ওদের বাড়িতেই থাকে। পাখি থম মেরে কিয়ৎক্ষণ বৈঠকখানায় বসে পড়ল, এক ধ্যানে গভীর ভাবান্তরের মধ্যে নিমজ্জিত। যে লোকের ঘুমই ভাঙে সকাল 10টা-11টায়, সেই লোক গিয়েছেন নাকি সকাল 6টার মধ্যে হাটে, তাও সবজি বিক্রি করতে। বিষয়টি অধিক সিনেমাটিক হয়ে গেল না? সত্যি বলতে আমাদের বাস্তব জীবনের গল্প সিনেমাকেও হার মানায়। পাখির অতি দুঃখে হাসি পেল, ভীষণ হাসতে মন চাইল। রাস্তা দিয়ে লোকে সমালোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। মন্ত্রীর ছেলে সবজি বিক্রি করছে, এটা তাদের কাছে যেমন এক আশ্চর্যতম ঘটনা, তেমনি বিস্ময়কর। কত শত রটনা রটছে তার এই অদ্ভুত আচরণ নিয়ে, অথচ যাকে নিয়ে এত শত কাহিনী গুজব গুঞ্জন উঠছে, সেই লোকটার এই বিষয়ে কোনো প্রকার মাথা ব্যথা কিংবা ভ্রুক্ষেপ নেই। যেন এটা নিতান্ত নিত্যদিনের সাধারণ বিষয়। নিখিল আর মুক্তি পাশাপাশি, নদীর শুনশান কুল জুড়ে দুজনের অবস্থান। কয়েকটি খেয়া চলতে দেখা গেল। লোকজনের সংখ্যা বেশি সংখ্যক নয়, মোটামুটি ভালো বাতাস এখানে। ওরা বেশ দূরত্ব বজায় রেখে কথা জুড়ে নিয়ে বসেছে। কথার এক প্রান্তে মুক্তি শুধায়, আপনি নওয়াব ভাইকে বলছেন না কেন কিছু? উনার এমন পাগলামি করার মানে কি? নিখিল কিছুক্ষণ নিবিড়ভাবে নিবিষ্ট মনে ভাবল। এরপরে কিয়ৎক্ষণ পরে গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল, ওকে কিছু বলা আর মরা গাছের সঙ্গে কপাল ঠোকার সমান কথা। কারো কথা শুনলে তো বড্ড তারছেরা। মাথায় যেটা চেপে বসেছে সেটা না করা পর্যন্ত এ বান্দা থামবে না। ওর বাপ শালার একটা জিনিসই। এদের বাপ পোলার লড়াই দেখতে দেখতে আমি এখন ক্লান্ত, আর ভাল লাগে না পাল। এমন কলুষিত বাপ যেন কারো না হয়, যে সন্তানের ব্যাপারে উদাসীন, নিষ্ঠুর, নির্মম। ওর বাপ যেমন একটা ঘাটতারা, তেমনি ওই একটা ঘাটতারা। আর এদের মাঝখানে চিপায় পড়ে আমি জাস্ট চ্যাপ্টা হয়ে যাচ্ছি। তাই বলে আপনি চুপ করে থাকবেন? ওনার এমন আচরণ মোটেও ভালো লক্ষণ নয়।
লোকে কটু চোখে দেখছে। পাখিকে নিয়ে আমি যথেষ্ট চিন্তায় সংশয় আছি। ওনার বাপ যে হারে অহংকারী লোক, সেখানে সম্পর্কের পরিপূর্ণতা কতটুকু মিলবে ঠিক আন্দাজ করতে পারছি না। ওর বাপ মানবে কিনা জানি না, কিন্তু নবাব ছাড়বে না পাখিকে। তোরাও যদি না মানিস তাহলে ঘটনা উল্টো পাল্টা হয়ে যাবে। শালা একটা ডেঞ্জারাস মালি, কোনো দিক দিয়ে তুলে নিয়ে যাবে টেরও পাবি না।